আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে শুরুতেই আপনাদেরকে একটা খুশির সংবাদ জানিয়ে আজকের আড্ডাটি শুরু করতেছি। এই যে আমার গতকালকের ভিডিওতেই আমি আপনাদেরকে একটা নিখুঁত সংবাদ শোনাইছিলাম যে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে আমি খুঁজে পাচ্ছি না। সে কি লজ্জায় বা ভয়ে পালিয়ে গেল কিনা বা ইঁদুরের গর্তে লুকিয়ে গেল কিনা, তার কি হয়েছে, আপনারা যদি কেউ তার কোনো সন্ধান জানেন তাহলে আমাকে একটু জানাবেন। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে অনেক ইনফরমেশন দিয়েছেন, কিন্তু আপনাদের ইনফরমেশনের বাইরেও আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, সে হঠাৎ তার চ্যানেলে ভিডিও আপলোড করে সে জানান দিতে আসছে যে সে লজ্জায় পালিয়ে যায় নাই বা ভয়ে পালিয়ে যায় নাই। সে নির্লজ্জের মতো, বেহায়ের মতো আবারও তার ফটকামি, ফাতরামি এবং বেহায়পনা করতে আসছে। তো আজকে আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তাকে তার পাওনাটা সুদে আসলে বুঝিয়ে দিব। এছাড়া আজকে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে দিব। তো এর মধ্যে আমার রেগুলার বর্তমান আসামি যে চাশমিশ, টেপা শুটকি বা চ্যাপটা চেপা শুটকি আর হচ্ছে হাগুটুকানি, গোবরটুকানি, তারা দুইজনই আজকে একই রকম টাইটেল থাম্বনেল দিয়ে বা একটা বিষয়কে কেন্দ্রবিন্দু বানিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে তারা ভিউজ ব্যবসা করে গেল। আর সেটা হচ্ছে তাদের দুইটা ভিডিওর মধ্যেই তাদের শাশুড়ি, তাদের ভিডিওর কেন্দ্রবিন্দু বা মূল বিষয়, যে শাশুড়ি আসলো আমার সাথে কথা বললো না, শাশুড়ি হঠাৎ করে কি কারণে জাজিরা চলে গেল, তারপর আবার যে শাশুড়িকে ছাড়া আজকে সারাটা দিন আমার কেমন কাটলো, হাগুটুকানি, গোবরটুকানি আজকে দুইটা ভিডিও আপলোড করে তার শাশুড়িকে বেঁচে ইয়ে করে ফেললো। ফকিনিরে গোবর থেরাপি দেওয়ার জন্য আমার কাছে অনুরোধ আসছে। তো আমি চেষ্টা করব, তাকে 40 কেজি গোবর খাওয়ানোর জন্য আমার কাছে অনুরোধ করা হয়েছে। তো সম্ভব হলে আমি নিচে স্ক্রিনে শেয়ার করে দিব, ঠিক আছে? তো হাগুটুকানি, গোবরটুকানি, তুই গোবর খাওয়ার জন্য ইয়ে হয়ে থাক, রেডি হয়ে থাক, ঠিক আছে? এছাড়া চাঞ্চল্যকর যে বিষয়টা সেটা হলো এই যে বাংলাদেশি ডাইনি, মাগিনুর বা পাট ক্ষেতের রানী, ইবলিশের রানী, পিশাচিনী, কালনাগিনী, বাংলাদেশি ডাইনি, মাগিনুর এতদিন পর্যন্ত নিজের সংসার নষ্ট করে এবং তার আপন ভাই বোনদের এবং চাচাতো ভাই বোনদের সংসার নষ্ট করে, তার সংস্পর্শে যারা আসে তাদের কারোর সংসারই টিকে না। এখন তার মেয়ে বাংলার তানু মণ্ডলের পালা, দেখা যাক বাংলার তানু মণ্ডলের সংসার ভাঙতে কতদিন লাগে। তো তানু মণ্ডল আবার যে ফকিন্নি পরিবারের বউ হয়ে গেছে, যে লোভী ছোট লোক ফকিন্নি দজবঙ্গ পরিবারের বউ হয়ে গেছে, যতদিন পর্যন্ত, সোজা কথা, তানু মণ্ডলের ইনকাম আছে, তানু মণ্ডল ওই ফকিন্নির বাচ্চাদেরকে লালন পালন করতে পারবে, ততদিন পর্যন্ত তানু মণ্ডল সেই সংসারে থাকতে পারবে। যখন তানু মণ্ডলের টেহা পুড়ে যাবে, তখন তানু মণ্ডলের মতন ফকিন্নির বাচ্চারে, বাপ ছাড়া তানু মণ্ডলে লাত্তি মেরে বাইর করে দিব। এটা 2 দিন আগে আর পরে হবে, এটা আমার ধারণা বা আমার বিশ্বাস। আপনারা মিলিয়ে দেখেন যে কি দিয়ে একটা কথা বলছিল, ঠিক আছে? এছাড়া যেটা যে মাল্টিপ্লাক, মাল্টি নোংরা বা অন্যান্য বাংলাদেশি ডাইনি, মাগিনুরের আপন এবং চাচাতো ভাই বোনরা আগু খাইছ আগে সবার কয়টা করে হাঙ্গা বা বিয়ে, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে তার আশেপাশে যারা থাকে তাদের কারোরই এক বিয়ে দিয়ে জীবন চলে না, বহু বিবাহ করতে হয় বা বহু হাঙ্গা করতে হয়। এখন তার বাড়ির যে কাজের বেডি আছিল, কামের বেডি, সুলেমান খানের মা, সেই বেডিরও সংসারটা নষ্ট হওয়ার পথে। সুলেমানের মা গত 2 দিন ধরে খুবই কান্নাকাটি শুরু করে দিছে যে তার অপরাধ কি, তার অপরাধ সে ভিডিওতে সে বলে নাই, কিন্তু সে যেটা বলছে সেটা এটাই প্রমাণ করে যে বাংলাদেশি ডাইনি, মাগিনুরের দলে নাম লেখানোর জন্য তার উপরে এই ধরনের দুর্যোগ নেমে আসছে। যে সালমানের মা আজকে যে ভিডিওটা আপলোড করে টাইটেল থাম্বনেল দিয়ে একদম স্পষ্ট বুঝিয়ে দিল যে তার ভাসুর তাকে যে নিকৃষ্ট ভাষা ব্যবহার করে অপমান, অপদস্থ করলো, যে সন্দেহের বশে ভাসুরের মুখে নিকৃষ্ট ভাষা শুনতে হয় আমাকে, যা কখনো স্বামীর মুখেও শুনি নেই। এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে সে খুব কান্নাকাটি করছে, করছে। তো আপনারা
এখনই যারা সোজা কথা ভাড়ায় কেটে দালালি চামচামি করে ডাইনি মাগিনুরের সংস্পর্শে আসতে চাচ্ছেন এবং ডাইনি মাগিনুরের শিষ্য হওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, করতেছেন, তারা এখান থেকেই সতর্ক হয়ে যান যে ডাইনি মাগিনুরের শিষ্য যারা হবেন 2 দিন আগে আর পরে তাদেরকে বহু বিবাহ বা বহু হাঙ্গা করতেই হবে, বসতেই হবে। এটা কর্মের ফল, এটা মানে সঙ্গদোষে লোহা ভাসে কথা আছে না। তো এই মানে সুলেমান খানের মায়ের সংসার কেন নষ্ট হচ্ছে, কি অভিযোগ দিচ্ছে, ওই যে তার অপরাধ একটাই যে সে ডাইনি মাগিনুরের মানে শিষ্য। তো ডাইনি মাগিনুরের শিষ্য যারা, তাদের চরিত্র কিরকম হবে এটা তো সচেতন সমাজের, এখন শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক বা মূর্খ হোক, যে মঞ্চে সে থাকুক, যার একটু জ্ঞান আছে, যার অক্ষর জ্ঞান লাগবে না, ঠিক আছে, অক্ষর জ্ঞানহীন মানুষরা মূর্খ, কিন্তু তারাও জ্ঞানী হইতে পারে, ঠিক আছে। তো যাদের জ্ঞান বুদ্ধি আছে, বিবেক বিবেচনা আছে, তারা সবাই এটা জানে এবং বুঝতে পারে যে ডাইনি মাগিনুরের সংস্পর্শে যারা আসে বা ডাইনি মাগিনুরের শিষ্য যারা হয়, তাদের চরিত্রটা মানে কতটা নোংরা ও জঘন্য হইতে পারে, যে তারা কিসের ট্রেনিং নেওয়ার জন্য ডাইনি মাগিনুরের কাছে যায়, ঠিক আছে। তো সেগুলো বলার আগে আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাটারে একটু দোলাই কইরা লই। এই ফটকার বাচ্চা, হরিণীর বাচ্চা আজকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, সেটা আগে আপনাদেরকে আমি তার টাইটেল থাম্বনেলটা পরে শোনাই, তারপরে বুঝতে পারবেন। সে থাম্বনেলে লিখছে বাড়িতে চোর ধরা পড়লো, যে বিষয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তা একটা শব্দ বলে নাই বা কোনো কথাই সে বলে নাই। কোথায় চোর ধরা পড়লো, কি চুরি করতে এসে ধরা পড়লো না, তার ঘরে ডাইনি মাগিনুরের সাথে ফষ্টি নষ্টি করতে কোনো লজ্জাটা ছিল, সেটা সে বলতে পারে নাই ওই ভয়ে, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। আর টাইটেল মায়ের কেনা ফ্যান পারুল খালা চাওয়াতে আমি কি বললাম, অবলিক বাড়িতে চোর ধরা পড়েছে। একই চোর বিষয়টা টাইটেল থাম্বনেল 2 জায়গাতেই স্থান পাইছে, কিন্তু তার ভিডিওতে চোর দেখাও নাই, চোরের বিষয়ে কোনো কথাও বলে নাই। কিন্তু এই যে ফ্যান, মায়ের কেনা ফ্যান পারুল খালা চাওয়াতে আমি কি বললাম, প্রথমেই এটা কতক্ষণ জুতা দা পিটাই লই, হয়নি সব কিছু তোর মা করছে, মা করছে, মা করছে। এই বাজারে মহিলা, যে মহিলাটা মারা গেছে জীবদ্দশায়, সব কিছু তোর ওই মাকে দিয়ে করাইতি। তোর মতন একটা কুলাঙ্গার সন্তান, এরকম দামরা একটা বুইরা খাড়াস বদা দেশি কুত্তা থাকতেও যে মহিলার এরকম একটা দামরা সন্তান থাকে, এরপরেও সবকিছু ওই মহিলার করতে, আমার না কিছু করতে হচ্ছে না, আমি শুধু খাইতাম, মানে দেশি কুত্তার কথা, দেশি কুত্তা শুধু খাইতো আর মাগি দালালি করতো, কাস্টমার জুগাইয়া তার বউরে আর পালিত মেয়ে রাইনা দিত, আর সে টেহা গুনতো, টেহা টেহা, আর বাকি সব কিছু তার মা করতো, সংসারের দেখভাল, জিনিসপত্র কেনা, এটা সেটা, এগুলো সব তার মাকে করতে হইতো। তার মায়ের ঘরের মানে বাজার সদাই, মানে সব কিছু তাকেই করতে হইতো, মানে তার মাকে করতে হইতো ইয়ে করে। তো একটা সামান্য ফ্যান, এইটাও তোর মায়ের কিনতে হবে কেন? তুই তোর মাকে জীবনে কোনো কিছু কিনে দিছিস, এরকম কোনো রেকর্ড আছে? তো এই ফ্যানটা এখন গরমের দিন আসছে, গরম পড়ে গেছে, তো গরমের দিন তো গরম পড়বেই, তো এখন বৃষ্টিও পড়বে, আবার একটু গরমও লাগবে। তো এখন গরমে অতিষ্ঠ হয়ে ওই তাদের মায়ের সৎবোন, তাদের পারুল খালা, তার কাছে ফ্যানটা চাইছে, যে একটা টেবিল ফ্যান ছিল, আপাতত এই ফ্যানটা দিয়ে মানে গরমের সময় বাতাস খাইতো, তো মামা আমাকে এই ফ্যানটা ইয়ে করে দেন, বের করে দেন। তো দেশি কুত্তা এই ফ্যানটা এনে দিস। তো এইটা তুই ফ্যান চাওয়ার পরে তুই ফ্যান দিছিস, এখানে তো যে মায়ের কেনা ফ্যান পারুল খালা চাওয়াতে আমি কি বললাম, এইটাকে একদম এইভাবে হাইলাইট করার কোনো দরকার আছে? ফকিন্নির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দেশি কুত্তা। তো ওই ফ্যানটা তার মা কতটা সুপার কঞ্জুস, কিপটা, ছোট লোক ছিল, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন, ঠিক আছে। তো এই দেশি কুত্তার মা যে টেবিল ফ্যানটা ছিল, এটা একটা কাভার দিয়ে, মানে ফ্যানের যে পাখা বা খাসি জালিটা থাকে, ওই জায়গাটুকু ঢেকে রাখছে, ঠিক আছে। তো তার মা কত আপডেট ভার্সন ছিল, আপডেট ভার্সনের খাড়াস বুড়ি বা কঞ্জুস বুড়ি ছিল,
সেইটাই সে বলতে আসছে যে একটা পাড়াগে গ্রামে থাকা মহিলা কিভাবে মানে কত স্মার্ট হইলে কত হইলে যে এইসব বুদ্ধি রাখতে পারে, এতটা ইন্টেলিজেন্ট হইতে পারে। এই যে ফ্যানের কাভার কোথায় দেখছে, কোথা থেকে এটা আবিষ্কার করে এনে এই ফ্যানটা আমার মা যত্ন করে এইভাবে রেখে দিছে। মনে হয় আমার বোনের কাছ থেকেও আনতে পারে, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান খাটের রানী রাতের রানী দাঁতের বাগানের মানে কাছ থেকেও চেয়ে নিতে পারে যে আমার জন্য ফ্যানের একটা কাভার এনে দিস তো এই সেই। তো দাঁতের বাগান আবার কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে জানান দিছে যে হ্যাঁ ভাইয়া এটা মালয়েশিয়া থেকে মা নিয়ে গেছিল বা আমাকে আনতে বলছিল। তো এই হচ্ছে দেশি কুত্তার দাঁতের বাগানের তো দেশি কুত্তা এগুলো দেখিয়ে তার সৎ খালাকে, এই পারুল খালাকে ফ্যানের বাতাস দিছে। তো এইটা তার টাইটেল থাম্বনেল হয়ে গেছে। চুরের বিষয়ে কোনো কথা বলে নাই। এছাড়া এই ফটকার বাচ্চা যে ফটকামিগুলো করে গেছে, ওই যে তার বউয়ের আর মা বোনের বা নিজে জোতা বিটা জাল বিটা খেয়ে আর পালিত মেয়ে আর বউয়ের তলদেশ ভাড়া দিয়ে যে টেহা পয়সা এতদিন পর্যন্ত আয়োজিত করছে, ওই নিচতলা বা তলদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে যে গাড়িটা কিনছে কি জানি নাম্বার গিন্নি তাইনি মাগিনা ফেসবুকের মধ্যে মানে স্ট্যাটাস দিছে না ইউটিউবের কমিউনিটি পোস্টে স্ট্যাটাস দিছে গরিবের নাম্বার গিন্নি, কোনটা ল্যাম্বরগিনি আর কোথায় নাম্বার গিন্নি। ওই যে সানির কথাগুলো মনে করে গেল যে বাংলাদেশি ডাইনি মাগিনুর মানে তার শ্বশুর তাকে যখন বাজারের জন্য স্লিপ করতে বলছে, লিস্ট করতে বলছে, তখন সে আলু লিখতে গিয়ে বালু লিখছে, বালু লিখতে গিয়ে খালু লিখছে। এই যে কথাগুলো মানে বললো যে সে গরিবের ল্যাম্বরগিনি লিখতে গিয়ে সে তার এক্সিও মানে ফোর্থ হ্যান্ড বা 100 হাত অতিক্রম করা এই মানে গাড়িটা দেশি কুত্তা তাকে গিফট করছে, ওইটাকে নাম্বার গিন্নি বলে নিজে নিজে ল্যাম্বরগিনির মানে ফিলিংস নিচ্ছে। ঠিক আছে। আবার মানে জামাই বাজারকে সে বলতেছে জামার বাজার, জামা কাপড় এগুলোর বাজার, এইগুলোর মুখের বাচ্চার কথা কি আর বলবো। আচ্ছা, ওই ল্যাম্বরগিনির মধ্যে যখন এই দেশি কুত্তা তার ছেলেকে নিয়ে উঠছে বাজারে যাচ্ছে, এখন বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় তারা এই নাম্বার গিন্নি দিয়ে যায়, বুঝছেন? তো চুল কাটাবে যাইবো নাপিতের দোকানে, তো আবার একটু ব্যাংকেও যাইবো দেশি কুত্তা, তার মায়ের জমানো টাকা পয়সা গুলা হয়তো বা সব তুলতারছে না, ঠিক আছে, আবার গেছে। তো যাই হোক, সেখানে বসে তার ছেলের কাছ থেকে, এই বলদার কাছ থেকে বা ইস্টেবাকের কাছ থেকে ফিলিংস জানতে চাচ্ছে। বাবা, এই যে গরিবের নাম্বার গিন্নি, তোমার মার তলাদেশ বেচা কিনছি, আর তোমার সৎ বোন তানুমন্ডলের তলাদেশ বেচা তানুমন্ডলের খদ্দেরদের কাছে ভাড়া মানে খদ্দেরদের কাছে ভাড়া দিয়ে ওই টেহা পয়সা দিয়ে কিনছি, করছি, তোমার ফিলিংসটা কি, তোমার কেমন লাগতেছে কাও চাই? আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, আমার সমান সমান হয়ে গেছে। এই তো আগামী বছর আর 1 বছর গেলেই হয়তো আমার অতিক্রম করে ফেলবে, আমার যদি লম্বা হয়ে যাবে, আমার যদি বড় হয়ে যাবে। ফটকার বাচ্চা, ফটকা কোলাঙ্গার দেশি কুত্তা, তোর ছেলে এতটা লম্বা হয়ে যাচ্ছে, এতটা বড় হয়ে যাচ্ছে, এইটা তোর নজরে আসে, এটা তোর খেয়াল হয়, কিন্তু তোর ছেলে যে আর 2 দিন পরে তোর ছেলের বিয়ের বয়স হইব, তোর ছেলে প্রেম প্রীতি করবো, ঠিক আছে, মানে তোর ছেলে বিবেক সম্পন্ন হবে, সব সারা জীবন তার বলদা থাকবো না, একটু সমাজের মানুষের সাথে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে যাবে, এগুলো তখন তোর ওই ছেলের ফিলিংসটা কি হবে? তোর ছেলের বন্ধু বান্ধবরা ছেলে যখন প্রেম করতে যাবে, একটা ভদ্র ঘরের মেয়ের সাথে যদি মানে কর্মদোষে বা ভাগ্য গুণে মানে যেভাবেই হোক সম্পর্ক হয়, পরিচয় হয়, প্রেম হওয়ার মতন একটা পরিবেশ তৈরি হয়, তখন ওই মেয়ে যদি তোর ছেলেকে মানে তোর ছেলের পছন্দ হইলো, কিন্তু ওই ভদ্র ফ্যামিলির মেয়েটা বলতেছে, এই ছোট লোকের বাচ্চা, এই রাতের রানীর বাচ্চা, তোর কি যোগ্যতা আছে আমার মতন একটা ভদ্র ঘরের মেয়ের সাথে তুই প্রেম করতে আসছিস? তোর মা তো তলাদেশ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তোর বাপ তোর মার জন্য খদ্দের ধরে নিয়ে যায়, তারপরে সেই টাকা দিয়ে নিচু তলা বা কি জানি নিচতলা তলাদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে গাড়িতে চড়ে ফুটানি করিস। তুই কোন সাহসে, কোন স্পর্ধায় আমার মতো একটা ভদ্র ঘরের মেয়ের সাথে সম্পর্ক করতে আসছিস?
ওই মেয়ের বাপও যদি প্রশ্ন করে তোমার মা কি করে, তোমার বাপ কি করে, তখন কি সে তোর ছেলে মানে পরিচয় দিবে আমার মা তো নিস্তলা ভাড়া দেওয়ার ব্যবসা করে, আমার বাপ তো আমার মায়ের জন্য খদ্দের এনে দেয়? তখন তোর ছেলের ফিলিংস কোথায়, কার কাছে শেয়ার করবে রে? ছোট লোকের বাচ্চা, মানে কুলাঙ্গার দেশি কুত্তা, ওই সব কথা তোর চিন্তা হয় না? ওই বিষয়গুলো তুই নোটিস করিস না কেন? ওই ভবিষ্যতের কথা তোর থাকে না কেন? তোরা নষ্টমী নোংরামি করে যা খুশি তাই করিস। এখন তোদের ছেলেদের বেলায় ভবিষ্যৎ প্রজন্মরাও কি এইভাবে নষ্টমী নোংরামি করে, নষ্টমী নোংরামি মানে স্রোতে গা ভাসিয়ে দিয়ে তারা তাদের জীবন কাটিয়ে দিবে? এই ইউটিউবের ইনকামটা কি সারা জীবন তোরা ভোগ করতে পারবি? এটা চিরস্থায়ী মানে ইনকাম সোর্স? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তোরে মানে কি বলবো, এই পর্যন্ত তো কম টয়লেটের জুতা, সিরা জুতা, এখানকার সেখানকার নানান ছেঁড়া জুতা দিয়ে এবং কুত্তার হাগু লাগিয়ে তোকে ধুলাই করছি, এরপরেও ফকিন্নির বাচ্চা তোর কোনো লজ্জা হয় না? আবার তুই একটু ভাষণ দিতে আসছিস, আপনারা তো আমাদেরকে মাত্র 15-20 মিনিটের একটা ভিডিওতে শুধু হাসতে দেখেন, কিন্তু হাসির আড়ালে আমার মনে কত যন্ত্রণা, কষ্ট, এটা আপনারা কেউ দেখেন না। আমি কিভাবে সারাটা দিন সময় কাটাই মাকে ছাড়া, মায়ের কথা ভাবতে গেলেই আমার বুকটা হয়ে যায়। স্বজন হারানোর বেদনা আমার চাইতে ভালো আর কেউ জানে না, আর কেউ বোঝে না। তোর এইসব কথা শুনে আমাদের এই যে পাগলিটা ছিল, আমাদের যে স্বৈরাচারী শেখ হাসিনাটা ছিল যে পালিয়ে গেল, তার কথা মনে পড়ে গেল যে সে এই ডায়লগটা প্রায় দিত যে স্বজন হারানোর বেদনা আমার চাইতে ভালো আর কেউ জানে না। তার এই ডায়লগটা শুনে বাংলাদেশি মানে মানুষরা, বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি বিরক্ত হয়ে গেছিল যে সে মানুষের মানে বুক খালি করে, মানুষের মায়ের বুক খালি করে যেই পরিমাণ মানুষকে মানে গুম করছে, হত্যা করছে, আবার সে আসে স্বজন হারানোর বেদনা শিখেতে। তো ফকিন্নির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তোর এই স্বজন হারানোর বেদনা শুধু ওই শেখ হাসিনাই হয়তো বা একটু ভালো বুঝতে পারবে, কারণ তার চেয়ে ভালো তো আর কেউ বোঝে না স্বজন হারানোর বেদনা। তো তুই এই বেদনা এইখানে ভিউয়ার্সদের কাছে বলতে আসছিস কেন? তোর স্বজন হারানোর কি বেদনা আছে আমরা কি সেটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না? সেটা তো তোর মানে কর্মকাণ্ডে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তোর মা মারা গেল মাত্র 2 মাস, মানে এই যে রিসেন্টলি পার হলো, কিন্তু 2 মাস পার হইতে এই যে 17 তারিখে তোর মা মারা গেছে, 17ই ফেব্রুয়ারিতে, সেই 17 তারিখে তোর ম্যারেজ ডে, ঠিক আছে, 17ই এপ্রিলে। তো এই ম্যারেজ ডে মায়ের প্রতি যদি কোনো সন্তানের কোনো টান থাকতো, থাকতো, জীবনেও কোনোদিন ওই তারিখে যদি ম্যারেজ ডে হইতো জীবনে কোনোদিন পালন করতো না। কিন্তু সেটা তো জীবনে তো দূরের কথা, প্রথম বছর মাত্র 2 মাস রিসেন্টলি তোর মা মারা গেছে, এখন কোথায় শোক পালন করবি? দাড়ি টাড়ি না কেটে দেবদাসের মতন পাগলের মতন একটা বেশ ধরবি, সেগুলো না করে তুই তোর পালিত মেয়ে বাপ সারা বাংলা তানু মন্ডলের জন্মদিন পালন করিস, ক্লিন শেভ করে, লাল পাঞ্জাবি পরে, সোলটুর মতন পোশাক আশাক করে, মানে তোর মানে মেয়ের শ্বশুর, পালিত মেয়ের শ্বশুর বাড়িতে যাস, গাড়ি কিনে নষ্টামি নোংরামি করিস, ফুটানি করিস, লাল পাঞ্জাবি পরে ম্যারেজ ডে পালন করিস, এখানে দাওয়াত খেতে যাস, তোর বাড়িতে পার্টি করিস, ছোট লোকের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, চিটারের বাচ্চা, অমানুষ কোলাঙ্গার দেশি কুত্তা, তোর মধ্যে কখনো মানে কোনোদিন তোর মা হারানোর শোক ছিল না? এখন আছে না? ভবিষ্যতে তো থাকবেই না। তো তোর সন্তানরাও তো তোর কাছ থেকে যা দেখতেছে শিখতেছে, তোর সাথে ঠিক সেটাই করবে। জাস্ট ওয়েট এন্ড সি। তুই যদি বাচ্চা থাকস তাহলে তোর সন্তান তোর সাথে আচার ব্যবহার করার জন্য মানে তুই তৈরি হয়ে থাক। ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তা, তোদের একটাই মাত্র ছেলে, ঠিক আছে, আর একটাই মেয়ে। ওই যে দেশি কুত্তা, তোর বাপের যেরকম একটা ছেলে একটা মেয়ে বৈধভাবে, অবৈধভাবে তো অনেক আছে সারা পৃথিবীতে, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, এখানে সেখানে আনাচে কানাচে ছড়ায় ছিটিয়ে রয়েছে। তাদের বাগানে যা, এটা আমার ভাবি, ভাবি আজকে কি করলো, ভাবি আমাকে কি পাঠালো, আমেরিকা থেকে বোন আমার জন্য কি পাঠালো, লন্ডন থেকে কি পাঠালো, এরকম অবৈধ অনেক সন্তান তো তোর মা বাবার আছে। সেটা তোর মায়ের তরফ থেকে না তোর বাবার তরফ থেকে, এগুলো তোরা এখনো আমাদেরকে খোলাসা করে বলিস নেই। কিন্তু এখন কথা হচ্ছে
এই যে তোর সন্তানরা তোদের কাছ থেকে এগুলো দেখে শিখতেছে, তখন তোর সন্তান যদি তোর সাথে এগুলো করে, তখন তুই আবার এগুলো নিয়ে কন্টেন্ট বানাবি। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তোকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও করতে করতে অনেকটা সময় চলে গেল। আর যেই নষ্টামি নোংরামি গুলো করতেছিস, এই যে ফুটানি, স্বজন হারানোর বেদনা ভুলে কোনো সুখ তোদের মনে তো নাই। তো যেই অনুষ্ঠানগুলো করছিস সেখানে তোর কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে তুই রাখতে পারছিস? তারা তোর কাছে আসছে? তোর পাশের বাড়ি, তোর চাচার বাড়ি, তোর দাদি কিছুদিন আগে মারা গেছে, তোর চারটা চাচা, তোর একটা চাচাকে বা একটা চাচিকে, চাচাতো ভাই বোনদেরকে দাওয়াত করে তোর ম্যারেজ ডেতে বা ঈদের মধ্যে এনে খাওয়াইতে পারছিস না? তুই তার চাচার বাসায়, চাচির বাসায় খাইতে পারছিস না? খালার বাসায়, একটা মাত্র খালা, সেই খালাকে, এই যে এত রাতের রানীদের মেলা বসাইলি তোর ম্যারেজ ডেতে, একমাত্র খালাকে, খালাতো ভাই বোন বা তাদের জামাই বা বউদেরকে দাওয়াত দিয়ে আনতে পারছিস? একটা মাত্র ফুফু, সেই ফুফুটাকে তোর ম্যারেজ ডেতে ইনভাইট করছিস, দাওয়াত দিছিস? ছোট লোকের বাচ্চা, খাড়া ঝুড়ির বাচ্চা, দেয়াল টপকান্ডা লম্পট, কোলাঙ্গার দেশি কুত্তা, তুই আবার আসিস এখানে স্বজন হারানোর বেদনা বোঝাইতে। তোর তো লটারি লাগছে, মানে ডাইনি মাগিনুর মারা যাওয়ার পরে, মানে স্লিপ অফ টাং, তোর বাপ মারা যাওয়ার পরে ডাইনি মাগিনুরের লটারি লাগছিল যে সে ওই বাড়িতে, মানে যে বাড়িতে কখনো ছেলের বউয়ের স্বীকৃতি পায় নাই, সেই বাড়িতে ছেলের বউ হিসেবে সে স্বীকৃতি পাইছিল। তোর মা না পেরে তোর পিরাপিরির ঠেলায় বা ডাইনি মাগিনুরের কবিরাজির ইয়েতে, কালিনুরের এবং মাগিনুরের দুই ডাইনির খপ্পরে পড়ে তোর এই খাড়াসগুড়ি মা নাজমা বেগম ডাইনি মাগিনুরকে ছেলের বউ হিসেবে মেনে নিছে। শেষ পর্যন্ত তানু মন্ডলকেও ওই বাড়ির নাতনি হিসাবে ইয়ে করে নিছিস। আর এখন সবকিছুর পরে তোর মার সাথে একসাথে নামের বাড়িতে গিয়ে বসবাস করতে পারতেছি, যে উপরতলা নিচতলা এরকম, যে এক বাড়িতে এক ফ্ল্যাটে তো সেটা থাকা সম্ভব হচ্ছিল না, সেই জন্য দোতলা নির্মাণ করে তারপরে গেছিস। কিন্তু নিচতলাতেও যেন এই তোর মা বেঁচে থাকতে না পারে, যে কোনো ভাবে স্লো পয়জন দিয়ে এটা সেটা মানসিক অত্যাচার টর্চারি ইয়ে করে একটা অসুস্থ মানুষকে খালি বাড়িতে রেখে এক হিসাবে তোরা তাকে হত্যা করছিস। ফকিন্নির বাচ্চা, মানে অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, আবার আসিস তুই এখানে স্বজন হারানোর বেদনা বোঝাইতে। তো চোখের সামনে থেকে বিদায় হ। তো মানে আগে সুলেমান খানের মায়ের বিষয়টা ক্লিয়ার করে বলে নেই। সুলেমান খানের মাকে একটু তো বললামই যে কি কারণে কি হয়েছে, সুলেমান খানের মায়ের অপরাধ কি। সুলেমান খানের মা যেভাবে কান্নাকাটি করলো, যে আমার ভাসুরের বউ আমাকে এই যে নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, মানে জঘন্য ভাষায় গালিগালাজ করে আমাকে ইয়ে করছে। সে গতকালকেও কি একটা ভিডিও আপলোড করে কি কিচ্ছা কাহিনী বলছে ইয়ে করে, তো আজকে আবার এগুলো বলতে আসছে যে আপনারা অনেকে আমাকে বুদ্ধি দিচ্ছেন আমি যেন এই বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাই, অন্য কোথাও চলে যাই, শ্বশুর বাড়িতে না থাকি, আমার শাশুড়িকে যদি আমি না দেখাই, আমার শাশুড়ির কথা না বলি, আপনারা হয়তো বা কয়দিন পরেই জিজ্ঞেস করবেন আপনি শ্বশুর বাড়িতে আছেন, শাশুড়ির কথা বলেন না, শাশুড়িকে দেখান না, এইটা সেটা কিচ্ছা কাহিনী বলতে আসছে। তো একটা যৌথ পরিবারে হয়তো বা ভাসুর, শাশুড়ি, জামাই সবাইকে নিয়ে থাকে। তো সেইখানে ভাসুরের একটা মেয়ের মানে বিয়ে হয়েছে, হয়তো বা কম বয়সে বিয়ে দিয়ে দিছে। এখন সেই মেয়েটা এই সুলেমান খানের মায়ের কুমন্ত্রণায় পড়ে জামাইয়ের ঘরে যাইতে যাচ্ছে না। কারণ সুলেমান খানের মা তো ওই যে ডাইনি মাগিনুরের শিষ্য, ডাইনি মাগিনুরের ইয়ের খাতায় নাম লেখাইছে। তো ডাইনি মাগিনুরের সান্নিধ্যে যারা থাকবে বা যারা নাম লেখায় তাদের চরিত্রটা কি, এটা তো এই সুলেমান খানের মায়ের ভাসুর, হয়তোবা ডাইনি মাগিনুরের ভিডিওগুলো, তারা এত সেলিব্রিটি, এত জঘন্য চরিত্রের রাতের রানী, তাদেরকে চিনে না বাংলাদেশে এরকম কোন মানুষ আছে যারা ইউটিউব দেখে? তো ওই লোক সুলেমান খানের মায়ের ভাসুরও হয়তোবা ডাইনি মাগিনুরের তথ্য জানে, যে এই সুলেমান খানের মা ডাইনি মাগিনুরের মুরিদ, এই জন্য তাকে বলছে যে তুই ডাইনি মাগিনুরের মুরিদ হয়েছিস, তুই রাতের রানী হয়েছিস, কাঠের রানী হয়েছিস, তুই নষ্টামি নোংরামি করে এখন ইউটিউব থেকে টাকা পয়সা আয় রুজি করিস, আমার মেয়ের ধারের কাছে আসবি না, আমার মেয়ের কুবুদ্ধি দেওয়ার তুই কে? আমার মেয়ে তোর কুবুদ্ধি শুনে সে তার জামাইয়ের কাছে যাইতে চাচ্ছে না, যে কামাই থাকলে জামাই লাগে না, এই সেই এগুলো তুই তাকে লোভ লালসা দেখাচ্ছিস, এই সেই। তো এই জন্য এইসব সন্দেহ করে নাকি ইয়ে করতেছে, মূলত এইসব সন্দেহ করে না এই ডাইনি মাগিনুরের কাছ থেকে ট্রেনিং পেয়ে জামাই ছেড়ে অন্য কোথাও অন্য কোনো নাগর ধরে ডাইনি মাগিনুর যেই পেশায় নামছে, যে
রাতের রানী হয়েছে, ফাটখেতের রানী হয়েছে, তুইও খদ্দের ধরে ব্যবসা করিস। যে গ্রামের মধ্যে মানে গ্রামের বাড়িতে যখন অন্য পুরুষরা ঢুকে, ঘরের মধ্যে খদ্দের ঢুকে, তখন তো বাড়ির পুরুষরা মানে যাদের একটু মান সম্মান আছে সবাই তো আবার তোদের জামাইয়ের মতো না, ঠিক আছে? এই সুলেমান খানের বাপের চরিত্রটা তো দেশি কুত্তার মতোই হবে। সে তার আয় হচ্ছে, রুজি হচ্ছে, ইনকাম হচ্ছে, এই জন্য চুপ করে থাকে। দেশি কুত্তা তার আইঠল যে কিভাবে গৃহকুত্তা হইতে হয়, এই সেই। তো তার ভাষণ তো এখান থেকে কোনো ফায়দা পায় না, সে তো আর ইউটিউবিং করে না, এই জন্য ইচ্ছা মতো একটু ধোলাই করছে। তো এই জন্য কান্নাকাটি করে বলতে আসছে। তো এই যে ডাইনি মাগিনুরের সংস্পর্শে যারা আসে তাদের সংসার বেশি দিন টিকে না, এটাই বাস্তব, এটাই সত্যি। তো চাশমিশটা বাসর কি হাগু টুকানি গোবর টুকানি, তোরা তোর শাশুড়িকে যেভাবে আজকে বেঁচে খাইতে আসছিস, মানে এখন যদি তোদেরকে এই অন্যায় অপরাধের জন্য ধুলাই করতে চাই, কমপক্ষে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেশি কুত্তাকে ধুলাই করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। এই জন্য যা গোবর টুকানি তোকে শুধু ওই যে ভিউয়ার্সদের অনুরোধে যে 40 কেজি গোবর খাওয়ানোর মানে অনুরোধ করা হয়েছিল, সেই গোবরটা তোকে খাওয়াই আজকে ছেড়ে দিলাম, একটু ছাড় দিয়ে দিলাম। আগামীকালকের জন্য বা পরবর্তী দোলাইয়ের জন্য তুই তৈরি হয়ে থাক। ওইদিকে দাঁতের বাগান দেশি কুত্তার বোন না, দেশি কুত্তার মানে চিতারি বাকরি ডাইনি মাঙ্গিনুরের কাছ থেকে তো সেও অনেক নষ্টমী নোংরামি ট্রেনিং নিছে, কিভাবে এত নির্লজ্জ হইতে হয়, বেহায়া হইতে হয়, ইয়ে হইতে হয় বা নষ্টমী নোংরামি করতে হয়, আর জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠেঙ্গা খেয়ে হজম করতে হয়। তো সেও তার মায়ের দেয়া মানে সোনার গয়না বিক্রি করে খেয়ে এখন বলতে আসছে, আমার মায়ের দেয়া উপহারটা, এই বানিয়ে দেয়া গয়নাটা আমি হারিয়ে ফেললাম, এখন খুব খারাপ লাগতেছে, আমার খুব কান্না আসতেছে। ওরে সিটার, ওরে বাটপার, নষ্টা মাগি, দাঁতের বাগান, কোথায় কোন তোর খদ্দের বা বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য এখন ওইটা বেচে তাকে চলতে বলছিস যে আমাকে অনেক মজা দিচ্ছ, তোমাকে খুশি হয়ে এটা দিলাম, নগদ টাকা তো নাই, নাও তুমি এটা নিয়ে বেচা কয়েকদিন একটু মানে চলো ইয়ে করো। যে তোরা তো হচ্ছিস ইয়ে মানে কি বলবো, টাকা নেই সব, মাঝে মধ্যে কেউ তাদেরকে খুশি করতে পারলে হয়তো বা দিস। তো যে কোনো প্রয়োজনে করে ইয়ে করে মানে বেঁচে খেয়ে ফেলছিস। এখন যেন কোনো ভিউয়ার্সরা, কোনো মানুষরা তোকে ধোলাই না করে যে মায়ের স্মৃতিটাও এইভাবে বেঁচে দিলেন, বিক্রি করে ফেললেন। আপনারা কি মানুষ না সত্যি অমানুষ, কুসন্তান, বেজন্মা, এটা সেটা। আবার কিভাবে মাকে বিক্রি করে খাইতে আসেন, এটা সেটা যদি কখনো কোনো ভিউয়ার্সটা বলে তোকে ধোলাই করে, জোতা পিটা করে, সেটার ভয়ে বলতে আসছিস যে মায়ের দেয়া কি যেন টাইটেল থাম্বনেলটা, থাম্বনেল আম্মুর দেওয়া গোল্ড হারিয়ে ফেললাম, অবলিক মনটা খুব খারাপ, কি হলো এটা, কান্না স্টিকার বা ইমোজি। টাইটেল যে মায়ের দেওয়া গোল্ডের জিনিস হারিয়ে ফেললাম আমি এই সময়ে, অবলিক খুব কান্না আসতেছি, কি হলো এটা। ওরে সিটার, ওরে বাটপার, ওরে ভন্ড, ওরে খাটের রানী, ওরে রাতের রানী, আর মানুষ হইবি না। এরকম একটা বলদা কার্টুন পায়জামা পাইছিস বলে এটাতে বোকা বানিয়ে মানে ধোকা দিয়ে দিতে পারতেছিস। একটা যদি ব্যক্তিত্ব সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটা জামাই তোর কপালে পড়তো, তাহলে তোর মতন একটা কাইলা বেদনির, কালী মন্দিরের রানীর, একটা খাটের রানী, রাতের রানী, দাঁতের বাগানের আর সংসার করতে হইতো না। লাথি মেরা তোর এই নষ্টামি নোংরামির যে কালিমা যুক্ত অতীত গুলো সামনে আসছে, তখনই কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ থাকলে তোর মতন একটা রাতের রানীকে, একটা খাটের রানীকে, ভণ্ড বাচাল মুখদারি শয়তান দুশ্চরিত্রা দাঁতের বাগানকে লাথি মেরে বের করে দিত। সারা জীবন যদি তাদেরকে একাও থাকতে হইতো, তবুও তোদের মতন রাতের রানী নিয়ে সংসার করতো না। হিরো আলমের মতন একটা কি বলবো মানে ইয়ে, এখন তো সে অনেক বড় সেলিব্রিটি, সে এমপি নির্বাচন করে অনেক সুনাম অর্জন করছে, এটা সেটা, তো তার কোনো চরিত্র আছে, ইয়ে আছে। এরপরেও সে বর্তমান সময়ে এসে যে এই কাজটা করছে, যে তার বাবার মৃত্যুর সময় তার বউ এই যে রিয়ামণি হাসপাতালে ছিল না বা বাবার সেবা যত্ন করে নাই, সে টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত ছিল বলে ইয়ে করছে, ওই বউকে বয়কট করছে, তালাক দিয়ে দিছে। সে বলছে বউ গেলে বউ 10টা পাবো, আমার বাপ গেলে মা গেলে কি পাবো, প্রয়োজনে আরো 10টা বিয়ে করবো, এরকম বউ দরকার নেই। তো ওই জায়গায়
মানে হিরো আলমে যতটুকু ব্যক্তিত্ব আছে, যতটুকু মান সম্মান আছে, যতটুকু কমন সেন্স আছে বা মা বাবার প্রতি আছে, মানে তোর ওই কার্টুন পায়জামা বলদ জামাইয়ের ওই ব্যক্তিত্বটুকু নাই। শুধু শিক্ষিত হইলেই মানুষ মানুষ হয়ে যায় না রে। বলদার বাচ্চা, বলদা কার্টুন পায়জামা, কি বলবো, এটা তো কি বলবো, দজবঙ্গ একটা বলদ বলেই ওইটার মাথায় কাঁঠাল ভেঙে এত রাতের রাজার খাট কাঁপিয়ে এত ফুটানি করতে পারতেছিস। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড, মগজদারি শয়তান টিকারের দাঁতের ভাই, তোদের দুইটা ভাই বোনকে মানে কি খাওয়াইলে, কোন যৌথ জানোয়ারের পায়খানা খাওয়াইলে যে তোদের লজ্জা হবে আমার বুঝে আসে না। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আজকে তোদের সবাইকে এখান থেকে ছেড়ে দিলাম। তো যা, সবাই বিদায় হ। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।